আজকে আমরা বংশগতির অবশিষ্ট অংশটি একটু দেখে নেব। আগের দিনে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় দ্বিসংকর জনন, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তা থেকে সূত্রের কিভাবে অবধারণা হয় সেগুলো আমরা আগে একটু দেখে নেব। তো মেন্ডেলের দুটি সূত্র প্রধানত লক্ষ্য করা যায়। প্রথম সূত্রটির আনুষঙ্গিকভাবে একটি অনুসূত্র এসে পড়ে। মেন্ডেলের প্রথম সূত্রটি হল পৃথকীভবন সূত্র। বা ল অফ সেগ্রিগেশন। এটি কি সংকরণের সময় আমরা দেখেছিলাম যে এক সংকর জনন বা দ্বিসংকর জননের ক্ষেত্রে বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করার সময় তারা পরবর্তী জনুর আগে যখন গ্যামেট সৃষ্টি করছে, যেহেতু বৈশিষ্ট্যগুলি পৃথক পৃথক ক্রোমোজোমে অবস্থান করে, সেই হেতু তারা কখনোই মিলেমিশে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে না, বরঞ্চ গ্যামেট গঠনের আগে ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থান করায় তারা একজনের থেকে আরেকজন আলাদা হয়ে যায়। এটা ব্যাখ্যা দিতে গেলে এরূপ বলা যায় যে আমরা যখন একটি বিশুদ্ধ লম্বা উদ্ভিদের সঙ্গে মিশ্র লম্বা উদ্ভিদের সংকরায়ন ঘটিয়েছিলাম, বিশুদ্ধ লম্বা উদ্ভিদের সঙ্গে একটি খর্ব উদ্ভিদের সংকরায়ন ঘটিয়েছিলাম, তখন প্রথম অপত্য জনুতে মিশ্র লম্বা উদ্ভিদ সৃষ্টি হয়েছিল এবং দ্বিতীয় অপত্য জনুর পূর্বে যখন দুটি মিশ্র লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হলো, তখন গ্যামেট গঠনের সময় লম্বা বৈশিষ্ট্য এবং বেটে বৈশিষ্ট্য তারা মিলেমিশে কখনো কোনো নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করলো না, বরঞ্চ গ্যামেটের সময় গ্যামেট গঠনের সময় তারা পরস্পর আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গিয়ে লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন একটি গ্যামেট এবং বেটে বৈশিষ্ট্য সম্পন্ন একটি গ্যামেট সৃষ্টি করল। দ্বিতীয় উদ্ভিদের ক্ষেত্রেও তাই, এরা পরস্পর পৃথক হয়ে গিয়ে লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেট এবং বেটে বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেট সৃষ্টি করল এবং তাদের মধ্যে যথারীতি যৌন জনন সম্পন্ন হলো। সম্পন্ন হওয়ার ফলে একটি বিশুদ্ধ লম্বা উদ্ভিদ, একটি মিশ্র লম্বা উদ্ভিদ, দুটি মিশ্র লম্বা উদ্ভিদ এবং একটি খর্ব উদ্ভিদের সৃষ্টি হয়, যেখানে আমাদের ফিনোটাইপ অনুপাত দাঁড়ালো 3:1 এবং জিনোটাইপ অনুপাত দাঁড়ালো 1:2:1। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য এবং বেটে বৈশিষ্ট্য এরা পৃথক পৃথক ক্রোমোজোমে অবস্থান করায় তারা গ্যামেট গঠনের সময় পরস্পরের থেকে পৃথক হয়ে যাচ্ছে, লম্বা এবং বেটে মিশে গিয়ে কখনোই একটি অন্য বৈশিষ্ট্যের সৃষ্টি হচ্ছে না। এটিকেই বলে পৃথকীভবন সূত্র। দ্বিসংকর জননের ক্ষেত্রেও আমরা দেখি, যখন ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর
উদ্ভিদের সঙ্গে স্মল ওয়াই স্মল আর উদ্ভিদের সংকরায়ন ঘটানো হয়, তখন এই উদ্ভিদ থেকে এক ধরনের গ্যামেটই সৃষ্টি হয়, সেটি হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এই উদ্ভিদ থেকেও এক ধরনের গ্যামেটই স্মল ওয়াই স্মল আর। এটি হলো পিজনু অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন বা পিতৃজনু। এবং এই দুই প্রকার গ্যামেটের মিলনে F1 জনুতে যে উদ্ভিদ সৃষ্টি হবে সেটি মিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এখানে একই জীবদেহে 4 রকম বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, কিন্তু প্রত্যেকটাই যে যার, বিশেষ করে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাদের সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে, অর্থাৎ এই রকম যদি দুটি ক্রোমোজোম কল্পনা করি তাদের একই লোকাসে অবস্থান করে। এরা সমস্ত ক্রোমোজোম, অর্থাৎ একটি ক্রোমোজোম পিতৃদেহ থেকে এসেছে এবং একটি মাতৃদেহ থেকে এসেছে, এবং তাদের একই লোকাসে এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি অবস্থান করছে। একইভাবে ক্যাপিটাল আর স্মল আর এরাও অপর সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে, সাপোজ এইরকম জায়গায় তারা অবস্থান করছে। এরা সমস্ত ক্রোমোজোম কিন্তু একই লোকাসে তারা কন্ট্রাস্টিং পেয়ার অফ ক্যারেক্টার্স, বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো অবস্থান করছে। তার কারণে তারা মিলেমিশে কখনোই নতুন কোনো বৈশিষ্ট্য সৃষ্টি করছে না। এক্ষেত্রেও দেখা যাবে গ্যামেট গঠনের সময় একটি বৈশিষ্ট্য অপর বৈশিষ্ট্য থেকে পৃথক হয়ে যায়। এই জায়গায় অপর একটি সূত্র বিশেষভাবে প্রযোজ্য হয়, যেটা একসঙ্কর জননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেটি কি? সেটি হলো আমাদের স্বাধীন বিন্যাস সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র। অর্থাৎ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখানে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলতে বোঝাচ্ছে এরা বৈশিষ্ট্যগুলো তো নিজেদের মধ্যে মিশলই না, বরঞ্চ এখানে দেখা যাচ্ছে 4টি বৈশিষ্ট্য অবস্থান করছে। এরা নিজেদের মধ্যে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে বিন্যস্ত হয়। অর্থাৎ একটি কয়েনকে আমরা যদি টস করি, তার যেমন হেড এবং টেল দুটি ভাবে পড়ার সম্ভাবনা রয়েছে, এদের মধ্যেও মিলেমিশে গ্যামেট গঠনের সম্ভাবনা কীরকম না, অর্থাৎ 4 ধরনের এরা গ্যামেট সৃষ্টি করতে পারছে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দুটোই প্রকট বৈশিষ্ট্য হওয়ায় তারা যদি একই সঙ্গে একই গ্যামেটের মধ্যে আসে, গ্যামেটটি হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে প্রথম এটি বৈশিষ্ট্য এবং প্রকট বৈশিষ্ট্য এর সঙ্গে প্রচ্ছন্নর যদি সমন্বয় ঘটে, ক্যাপিটাল ওয়াই স্মল আর। এরপরে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটি এক প্রকার গ্যামেট উৎপন্ন হওয়ার সম্ভাবনা, এবং সর্বশেষে স্মল ওয়াই স্মল আর, এটি আর এক প্রকার গ্যামেট উৎপাদনের সম্ভাবনা। অর্থাৎ 4টি বৈশিষ্ট্য নিজেদের মধ্যে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে বিন্যস্ত হলে এই 4 ধরনের গ্যামেট সৃষ্টি হওয়ার সম্ভাবনা। একেই বলা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র, ইংলিশে যাকে বলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এক্ষেত্রে অনেকে ভুলবশত ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল স্মল ওয়াই এক জায়গায়, ক্যাপিটাল আর স্মল আর এক জায়গায় নিয়ে চলে আসে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। কারণ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এরা হলো অ্যালিলিক ক্যারেক্টার, অর্থাৎ একটি প্রকট বৈশিষ্ট্য একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এক্ষেত্রে কিন্তু সম্ভাব্য সমন্বয় হলো না, অর্থাৎ আলাদা পৃথক পৃথক বৈশিষ্ট্যগুলো যত রকমভাবে, যেমন ক্যাপিটাল ওয়াই আমরা বসাই প্রধানত হলুদ বীজপত্রের জন্য, আর এই বীজের আকারগত যে বৈশিষ্ট্য সেটি বোঝানো হয় ক্যাপিটাল আর,
অর্থাৎ গোল, এবং স্মল আর এটা হচ্ছে কুঞ্চিত। সুতরাং হলুদ বীজপত্র এবং গোল বীজ এইরূপভাবে সমন্বয় গঠন করতে হবে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এরূপ সমন্বয় কোনোভাবেই সৃষ্টি করা যাবে না। তাহলে এইভাবে আমাদের মেন্ডেলের দুটি সূত্র অটোমেটিক্যালি চলে আসে। কোনো কোনো বইয়েতে পৃথকীভবন সূত্রের অনুসূত্র হিসাবে উল্লেখ থাকে প্রকটতার বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্নতার বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আমরা এক সংকর জননে দেখেইছিলাম ক্যাপিটাল টি এটি প্রকট বৈশিষ্ট্য, স্মল টি এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একইভাবে দ্বিসংকর জননের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এটি প্রকট বৈশিষ্ট্য, স্মল ওয়াই স্মল আর এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সুতরাং এর ওপর নির্ভর করে বংশগতি যে কোনো ধরনের সমস্যার সমাধান নিজেদের প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপারে এর বিভিন্ন ধরনের প্রশ্ন পাওয়া যায়, সেগুলো সমাধান করার চেষ্টা করতে হবে। এরপরে আসছি আমরা বংশগত রোগ। বংশগত রোগ কাকে বলে? যে সকল রোগ বংশানুক্রমিকভাবে এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চালিত হয় তাদের বলা হয় বংশগত রোগ। রোগ মাত্রেই বংশগত নয়, কিছু কিছু রোগ আমাদের ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, প্রোটোজোয়া ঘটিত এবং কৃমি ঘটিত হয়ে থাকে। সেই সব রোগগুলি বংশানুক্রমিকভাবে সঞ্চালিত না হতেও পারে। এই অন্তঃপরজীবী বা জীবাণুগুলির সংক্রমণের ফলে এই রোগ সাধারণত সৃষ্টি হয়ে থাকে। কিন্তু বংশগত রোগ প্রধানত ক্রোমোজোম বাহিত, অর্থাৎ ক্রোমোজোমের জিনের ত্রুটির ফলে এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয়ে থাকে বা সঞ্চারিত হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও কোনো কোনো বৈশিষ্ট্য, কোনো রোগ প্রকটতার জন্য প্রকাশ পেতেও পারে, বা প্রচ্ছন্নতা যদি হোমোজাইগাস প্রকৃতির হয়, অর্থাৎ দুটি ক্রোমোজোমেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে, তখনই মাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং সেক্ষেত্রে রোগের প্রকাশও ঘটে থাকে। যেমন আমরা মেন্ডেলের পরীক্ষায় যখন দেখেছিলাম, যতক্ষণ না পর্যন্ত স্মল টি অর্থাৎ দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্রোমোজোমের আবির্ভাব ঘটলো, অর্থাৎ হোমোজাইগাস জীবটি হলো, ততক্ষণ পর্যন্ত কিন্তু বেটে উদ্ভিদ সৃষ্টি হয়েছিল না। ক্যাপিটাল টি স্মল টি যদি আসতো, তাহলে তার মধ্যেও স্মল টি থাকা সত্ত্বেও স্মল টি প্রকাশিত হচ্ছিল না, কারণ ক্যাপিটাল টি বৈশিষ্ট্যটি স্মল টির ওপর প্রকট বৈশিষ্ট্য। সুতরাং স্মল টি অপ্রকাশিতই থেকে যাচ্ছিল। এক্ষেত্রে রোগের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে যতক্ষণ না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস হচ্ছে, অর্থাৎ জীবের সমস্ত দুটি ক্রোমোজোমেই অবস্থান করছে, ততক্ষণ পর্যন্ত তারা প্রকাশিত হবে না। অনেক জিন বংশগত রোগের ক্ষেত্রে প্রচ্ছন্ন অবস্থাতে থাকে, সুতরাং সেক্ষেত্রে হোমোজাইগাস না হওয়া পর্যন্ত তাদের প্রকাশ ঘটবে না। এক্ষেত্রে আমরা কতগুলো বংশগত রোগের উল্লেখ করতে পারি। যেমন প্রধান বংশগত রোগ হলো বর্ণান্ধতা, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস, এবং হিমোফিলিয়া।
বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া দুটি রোগই হলো এক্স ক্রোমোজোম বাহিত রোগ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ যতক্ষণ না তারা হোমোজাইগাস অবস্থায় আসছে ততক্ষণ তাদের প্রকাশ ঘটবে না। ব্যতিক্রম পুরুষ, কারণ পুরুষদের ক্ষেত্রে একটি মাত্রই এক্স ক্রোমোজোম বর্তমান, অর্থাৎ এরা হলো হেমিজাইগাস। তাই এদের ক্ষেত্রে একটি ক্রোমোজোম অর্থাৎ এক্স ক্রোমোজোমেই জিনটি থাকলে রোগে তখন তারা প্রকাশ পায়। এখন আমরা বর্ণান্ধতার ক্ষেত্রে জিনোটাইপ অর্থাৎ কখন তার সেই রোগের প্রকাশ ঘটবে বা হিমোফিলিয়ার ক্ষেত্রে কখন রোগের প্রকাশ ঘটবে এটা আমরা একটু দেখে নিই। তাহলে বর্ণান্ধতা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন রোগ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ, অর্থাৎ লিঙ্গ নির্ধারণ কিভাবে সম্পন্ন হয় সে সম্পর্কে সম্যক ধারণা না থাকলেও আগে আমরা অটোজোম এবং অ্যালোজোম পড়েছি। সেক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম থাকলে স্ত্রী এবং এক্স ওয়াই ক্রোমোজোম থাকলে পুরুষ নির্ধারিত হয়। এক্ষেত্রে বর্ণান্ধতার জিনটি সি এবং স্বাভাবিক প্রকট জিনটি সি প্লাস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এক্স সি প্লাস এটি মহিলা হলেও এটি বোঝাচ্ছে স্বাভাবিক মহিলা। এর দেহে কোনো বর্ণান্ধতার লক্ষণ নেই, এর থেকে বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা নেই, এটি বর্ণান্ধতার বাহক পর্যন্ত নয়। এক্সসি প্লাস এক্সসি সি বলা হয়েছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং এর থেকে রোগ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ না তারা হোমোজাইগাস হচ্ছে ততক্ষণ তারা প্রকাশ পাবে না। অর্থাৎ সি প্লাস প্রকট বৈশিষ্ট্য এ সিকে চাপা দিয়ে রাখছে, সেই কারণে একটি সি থেকে কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই, তাই এটি প্রকাশ করছে বাহক মহিলা। এর থেকে রোগটি হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই মহিলার নিজের কোনো রোগ নেই, এটি অন্যান্য মহিলার মতোই স্বাভাবিক। এক্সসি এক্সসি এটি বোঝাচ্ছে বর্ণান্ধ মহিলা। অর্থাৎ
ইনি নিজে বর্ণান্ধতার দ্বারা আক্রান্ত এবং এনার থেকে পরবর্তী জেনারেশনে অর্থাৎ এনার সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সমূহ সম্ভাবনা রয়েছে। XC+Y পুরুষরা হেমিজাইগাস অর্থাৎ তাদের একটি মাত্র এক্স ক্রোমোজোম উপস্থিত, তাই ওয়াই ক্রোমোজোম যেহেতু বর্ণান্ধতার কোনো জিন বহন করে না, এক্ষেত্রে হয় তিনি স্বাভাবিক হবেন অথবা আক্রান্ত হবেন, কারণ এক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটিকে চাপা দেওয়ার অন্য কোনো জিন নেই, যেহেতু ওয়াই ক্রোমোজোম কোনো জিন বহন করে না। তাহলে এক্ষেত্রে XC+Y এটি হলো স্বাভাবিক পুরুষ। আর XCY এটি হলো বর্ণান্ধ পুরুষ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পুরুষদের বাহক হবার কোনো প্রকার কোনো সম্ভাবনা নেই, কারণ তাদের দেহে একটিমাত্র এক্স ক্রোমোজোম উপস্থিত। একইভাবে আমরা হিমোফিলিয়ার জিনোটাইপও দেখে নিতে পারি। হিমোফিলিয়াও এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ এর প্রকাশ প্রচ্ছন্ন ক্রোমোজোমটি বা প্রচ্ছন্ন জিনটি h এবং প্রকট জিনটি H দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রেও হিমোফিলিয়ার ক্ষেত্রে আমাদের জিনোটাইপ আসবে কিরূপ? XH XH, এটি বোঝাচ্ছে স্বাভাবিক মহিলা। XH Xh, যেহেতু H h এর ওপর প্রকট, h প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেই হেতু এক্ষেত্রে কোনো প্রকাশ ঘটবে না। এটি বাহক মহিলা। XH এটি হিমোফিলিক মহিলা। XHY এটি স্বাভাবিক পুরুষ। XHY এটি হিমোফিলিক পুরুষ। এখন প্রশ্ন আসতে পারে, এই হিমোফিলিয়া রোগটি কি? হিমোফিলিয়া এমন একটি বংশগত রোগ
যেখানে রক্ত তঞ্চন হয় না। এখন এই ব্যাপারটি একটু ক্লিয়ার করা দরকার, পরিষ্কার করা দরকার। ইংল্যান্ডের রাজ পরিবারে এটি প্রথম লক্ষ্য করা যায় যে রক্তের কতগুলো তঞ্চন কারক ফ্যাক্টর উপস্থিত, তার মধ্যে 8 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির জন্য রক্ত তঞ্চন ব্যাহত হয়। আর এই রক্ততঞ্চন না হওয়ার জন্য রক্তক্ষরণের কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন এই হিমোফিলিয়া কতগুলো ধরনের হয়, এখানে 8 নম্বর ফ্যাক্টর ছাড়াও তাহলে স্বাভাবিক যে হিমোফিলিয়া অর্থাৎ হিমোফিলিয়া এ, এটি হয়ে থাকে 8 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে। হিমোফিলিয়া বি এটি হয়ে থাকে 9 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে। এই 9 নম্বর ফ্যাক্টরকে অনেক সময় বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর, তাই এটি ক্রিসমাস ডিজিজ নামেও পরিচিত। হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ। আর কি হতে পারে, এটি আমাদের পুস্তকে নাও থাকতে পারে। হিমোফিলিয়া সি বলে আরেক প্রকার হিমোফিলিয়া হয়। এটি 11 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে হয়। এখন এইসব তথ্য থেকে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। কিরকম না, একজন বাহক মহিলা, সেটা বর্ণান্ধতার ক্ষেত্রেও হতে পারে বা হিমোফিলিয়ার ক্ষেত্রেও হতে পারে, একজন বাহক মহিলা একজন হিমোফিলিক পুরুষকে বিবাহ করলে তাদের সন্তানদের মধ্যে রোগটি সংক্রমণের সম্ভাবনা কিরূপ রয়েছে। তাহলে একটা আমরা একটু সলভ করে দেখিয়ে দিই। প্রশ্নটি এইরূপ, একজন বর্ণান্ধতার বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করায় তাদের প্রথম সমস্যা, সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত। দ্বিতীয় সমস্যা, পুত্র সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হয়। আর তৃতীয় সমস্যা, কন্যা সন্তানদের মধ্যে কত ভাগ বর্ণান্ধ হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই চেকার বোর্ডের সাহায্যে এরূপ সমস্যা থেকে
দুজন কন্যা সন্তান এবং দুজন পুত্র সন্তান সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4 জন সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 2টি, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর হলো 50%। 4 জন সন্তানদের মধ্যে 2টি বর্ণান্ধ, অর্থাৎ এখানে সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 50%। পুত্র সন্তান কটি হয়েছে? পুত্র সন্তান হয়েছে 2টি, তাদের মধ্যে 1 জন বর্ণান্ধ, অর্থাৎ এক্ষেত্রেও যখন বলা হচ্ছে পুত্র সন্তানদের মধ্যে, যদি সামগ্রিকভাবে ধরে সমগ্র সন্তানদের মধ্যে পুত্র সন্তান কত পার্সেন্ট বর্ণান্ধ, তাহলে সেক্ষেত্রে হবে 25%, কারণ 4টে 1টি। কিন্তু যখন বলা হচ্ছে কেবলমাত্র পুত্র সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ, তখন দেখা যাচ্ছে যে 2 জন পুত্র সন্তানের মধ্যে 1 জন বর্ণান্ধ হচ্ছে, অর্থাৎ এর উত্তর দাঁড়ালো 50%। কন্যা সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কন্যা সন্তান অর্থাৎ মহিলা সৃষ্টি হয়েছে 2টি, তার মধ্যে 1 জন বর্ণান্ধ, 1 জন বাহক, কিন্তু বাহককেও সাধারণত স্বাভাবিক ধরা হয়। তাহলে এক্ষেত্রে উত্তর দাঁড়াচ্ছে আমার 50%। অর্থাৎ কন্যা সন্তানদের মধ্যেও 50% বর্ণান্ধ, পুত্র সন্তানদের মধ্যেও 50% বর্ণান্ধ, আর সমগ্র সন্তানদের মধ্যেও 4টে, যেহেতু 2টি বর্ণান্ধ হচ্ছে, সুতরাং এক্ষেত্রেও 50% বর্ণান্ধ। এবার যদি কোনো কারণে প্রশ্ন আসে যে সন্তানদের মধ্যে বাহক কত পার্সেন্ট, তখন উত্তর হবে 25%। কারণ কেবলমাত্র মহিলারাই বাহক হতে পারে, কোনো পুরুষ বাহক হতে পারে না, এখানে পুরুষটি স্বাভাবিক। সুতরাং 4 জনের মধ্যে 1 জন যেহেতু বাহক মহিলা, সেই জন্যে বাহক সন্তানের শতকরা পরিমাণ 25%। তাহলে এক্স ক্রোমোসোম বাহিত বংশগত রোগ সম্পর্কে একটু ধারণা আমাদের হলো। এখন আমরা আসছি অটোজোম বাহিত বংশগত রোগ। আগে বলা হয়েছিল অ্যালোজোম বা সেক্স ক্রোমোসোম, লিঙ্গ ক্রোমোসোম বাহিত, কারণ বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া দুটিই ছিল এক্স ক্রোমোসোম বাহিত রোগ, কিন্তু থ্যালাসেমিয়া এক্স ক্রোমোসোম বা ওয়াই ক্রোমোসোম কোনোটির দ্বারাই পরিবাহিত হয় না। এক্ষেত্রে রোগটি কি সেই সম্পর্কে একটু জানা দরকার। থ্যালাসেমিয়া প্রথম ভূমধ্যসাগরীয় অঞ্চলে, অর্থাৎ ইটালি, ফ্রান্স, ওইসব জায়গায় প্রথম দেখা গিয়েছিল, তাই একে মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া বা ভূমধ্যসাগরীয় অ্যানিমিয়াও বলা হয়। এক্ষেত্রে ত্রুটিটি কি হয় না, এর আগে জেনে রাখা প্রয়োজন আমাদের লোহিত রক্ত কণিকায় যে পিগমেন্ট বা রঞ্জকটি আছে তার নাম হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক, এর সাহায্যে আমাদের দেহে অক্সিজেন এবং CO2 পরিবাহিত হয়। বাতাসের অক্সিজেন লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন দ্বারা বাহিত হয়ে প্রতিটি সজীব কোষে পৌঁছায় এবং কোষে কোষে বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন CO2 কার্বামিনো হিমোগ্লোবিন হয়ে ফুসফুসে পৌঁছলে সেখান থেকে নির্গত হয়ে যায়। সুতরাং এটি বোঝা যাচ্ছে যে ওই হিমোগ্লোবিন নামক রঞ্জকের অক্সিজেন এবং CO2 পরিবহনে বিশেষ ভূমিকা আছে। সুতরাং এটি সহজেই অনুমেয় যে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি যদি হয়ে থাকে তাহলে রক্তাল্পতা দেখা দিতে পারে, এবং এক্ষেত্রে থ্যালাসেমিয়া হলো এক প্রকারের রক্তাল্পতা। এটি বিজ্ঞানী কুলি আবিষ্কার করেছিলেন বলে
অনেক ক্ষেত্রে একে কুলিজ অ্যানিমিয়াও বলা হয়। এখন থ্যালাসেমিয়া দুটি প্রকার লক্ষ্য করা যাচ্ছে, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এটি কি সেটি জানতে হবে। তার আগে হিমোগ্লোবিন যে বলছিলাম, হিমোগ্লোবিনের 4টি প্রোটিন অর্থাৎ পেপটাইড শৃঙ্খল উপস্থিত। তার মধ্যে 2টি হলো আলফা এবং 2টি হলো বিটা। আলফা শৃঙ্খল দুটি আমাদের 16 নম্বর ক্রোমোজোম, মানুষের দেহে যে 23 জোড়া ক্রোমোজোম আছে তার মধ্যে 16 নম্বর যে পেয়ার সেই ক্রোমোজোম দ্বারা সৃষ্টি হয়। আর বিটা থ্যালাসেমিয়া এটি 11 নম্বর ক্রোমোজোম দ্বারা সৃষ্টি হয়। সুতরাং এই আলফা এবং বিটা পেপটাইড শৃঙ্খলের কোনো ত্রুটি থাকলেই অক্সিজেন এবং CO2 পরিবহনের ক্ষেত্রে যথেষ্ট ত্রুটি লক্ষ্য করা যায়। এমনকি আরবিসি উৎপাদন এমনই ব্যাহত হয় যে কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই থ্যালাসেমিয়া রোগটি অত্যন্ত ভয়ঙ্কর। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই জিনটি পিতা এবং মাতার দেহে উপস্থিত, এবং পিতা এবং মাতা অনেক সময় নিজে থ্যালাসেমিয়ায় আক্রান্ত না হলেও সন্তানদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা যথেষ্ট থেকে থাকে। এখন আলফা শৃঙ্খলের ত্রুটি হলে সেই প্রকার থ্যালাসেমিয়াকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া, এবং বিটা পেপটাইড শৃঙ্খলের ত্রুটি হলে তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। এবং বিটা থ্যালাসেমিয়াকে আবার 2টি ভাগে ভাগ করা হয়। একটি হলো থ্যালাসেমিয়া মেজর, যে ক্ষেত্রে বিটা শৃঙ্খলের প্রচুর ত্রুটি লক্ষ্য করা যায়, কোনো কোনো ক্ষেত্রে বিটা শৃঙ্খল তৈরি একবারে নাও হতে পারে, এবং থ্যালাসেমিয়া মাইনর অর্থাৎ কিনা সামান্য ত্রুটি লক্ষ্য করা যায়। সেই সামান্য ত্রুটি রক্ত নিয়মিত প্রদানের দ্বারাই আক্রান্ত রোগীকে সুস্থ রাখা যায়। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে এইরূপ চেষ্টা করা হলেও অনেক ক্ষেত্রে বাঁচানো নাও যেতে পারে। তবে আধুনিক চিকিৎসায় আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া মেজর আমাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন অর্থাৎ আমাদের যে বৃহৎ অস্থির বোন ম্যারো মজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে রোগীকে সুস্থ করার চেষ্টা করা যেতে পারে, যদিও এটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ। তাই বিটা থ্যালাসেমিয়া মাইনর এটি নিয়মিত রক্ত প্রদানের মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তিকে সারিয়ে তোলার চেষ্টা করা হয়ে থাকে। এখন কিভাবে এটি একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারে, এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ক্যাপিটাল টি এটা পিতা এবং মাতা দুজনের ক্ষেত্রেই হতে পারে। ক্যাপিটাল টি বোঝায় একবারে স্বাভাবিক পুরুষ বা মহিলা। স্মল টি এটি স্বাভাবিক, নিজে স্বাভাবিক, কিন্তু বাহক অর্থাৎ এখান থেকে সন্তানদের মধ্যে এই রোগটি সঞ্চারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্মল টি এটা হয়ে গেল আমাদের থ্যালাসেমিক সন্তান, অর্থাৎ এ থ্যালাসেমিয়ার দ্বারা আক্রান্ত। এখন এখানে বোর্ডে যে সমস্যাটি দেখানো হয়েছে, একজন বাহক পিতা, এটির দ্বারা বোঝানো হচ্ছে বাহক পিতা। বাহক পিতা থেকে 2 ধরনের গ্যামেট সৃষ্টি হতে পারে, ক্যাপিটাল টি স্মল টি, আর এটি হয়ে যাচ্ছে আমার বাহক মাতা।
এই মাতার নিজের থ্যালাসেমিয়া না থাকলেও তার থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্য আছে এবং সেক্ষেত্রে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্রসিংয়ে আমরা দেখেছি চেকার বোর্ডের সাহায্যে ক্যাপিটাল টি পিতা থেকে আগত ক্যাপিটাল টি যখন মাতার থেকে আগত ক্যাপিটাল টি এর সঙ্গে সমন্বিত হচ্ছে তখন স্বাভাবিক সন্তান সৃষ্টি হচ্ছে, সেটি পুত্রই হোক বা কন্যাই হোক। যখন ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি সমন্বিত হচ্ছে তখন বাহক সন্তান হচ্ছে, সেটি পুত্রই হোক বা কন্যাই হোক। একইভাবে ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি হলে বাহক সৃষ্টি হয়, কিন্তু স্মল টি সমন্বিত হলেই সেটি হবে থ্যালাসেমিক। অর্থাৎ এক্ষেত্রে দুজন বাহক পিতা এবং মাতার মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 25%, অর্থাৎ 4 জনে 1 জন। তাহলে এখানে থ্যালাসেমিয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে 25%। তাহলে এইভাবে থ্যালাসেমিয়া রোগটি সঞ্চালিত হতে পারে। এবার নিজেরা সমস্যার সমাধান করে দেখা যেতে পারে একজন স্বাভাবিক পিতা থ্যালাসেমিক মাতাকে বিবাহ করায় সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়ার সম্ভাবনা কত, বা একজন বাহক পিতা থ্যালাসেমিক মাতাকে বিবাহ করলে তাদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত, এটি নিজেরা চেষ্টা করে দেখা যেতে পারে, বাড়িতে নিজেরা চেষ্টা করে দেখতে পারে। এখন প্রশ্ন থেকে যায় এই থ্যালাসেমিয়া রোগটি আমরা কিভাবে শনাক্ত করব, বা থ্যালাসেমিয়া হয়েছে আমরা কি করে বুঝব? না, থ্যালাসেমিয়া কোনো কোনো ক্ষেত্রে যদি মেজর টাইপ বা আলফা থ্যালাসেমিয়া টাইপ হয় সেক্ষেত্রে প্রথম থেকেই সন্তান আক্রান্ত এবং তাদের নানা ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। কীরকম? না, লিভার বেড়ে যেতে পারে, কেননা যেহেতু আয়রনটি তাদের হিমোগ্লোবিন উৎপাদনে নিয়মিতভাবে ব্যবহৃত হচ্ছে না, তাই লিভারে সঞ্চিত হয়, সেই কারণে লিভার সাইজে বড় হয়, আকারে বড় হয়, একে বলা হয় হেপাটোমেগালি। কারোর কারোর ক্ষেত্রে প্লিহা স্প্লিন, সেখানেও আমাদের আরবিসি শৈশবে উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ স্প্লিনোমেগালি, এগুলোই আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার জন্যে যকৃৎ এবং প্লিহায় অনবরত ব্যথা করতে পারে। হিমোগ্লোবিন যেহেতু ঠিকঠাক উৎপন্ন হচ্ছে না, তার জন্যে তাদের প্রায়ই শ্বাসকষ্ট দেখা যেতে পারে। সামান্য কাজ বা খেলাধুলোর পরই শিশু হাঁপিয়ে উঠতে পারে, কাজে অনীহা দেখা যেতে পারে, যেহেতু অল্প পরিশ্রমেই তারা পরিশ্রান্ত হয়, সেই জন্যে পঠন পাঠন বা অন্যান্য কাজের ক্ষেত্রে তাদের অনীহা দেখা যেতে পারে এবং শরীর স্বাভাবিকভাবেই দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এইসব বৈশিষ্ট্য লক্ষ্য করা গেলেই শিশুদের কিন্তু প্রথমেই পরীক্ষা করে নেওয়া উচিত। আমাদের দেশে বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া সেন্টার আছে, যেমন আমাদের টাউনশিপের মধ্যে হাওড়ার 55 তলায় এইসব সেন্টার থেকে থ্যালাসেমিয়ার পরীক্ষা করিয়ে নেওয়া যেতে পারে। এরপরে আসে আমাদের থ্যালাসেমিয়া যাতে না হয় তার জন্যে, যেটি আমাদের সমাজে বহুল প্রচলিত নয়, অর্থাৎ বিবাহের পূর্বেই পিতা এবং মাতার জেনেটিক প্যাটার্ন, অর্থাৎ তাদের থেকে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা এটি জানা থাকলে বিবাহ হবে অথবা না হবে এটি নির্ধারণ করা যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে আগে বিবাহ হয়ে যায়, সেই কারণে প্রয়োজন হয়ে পড়ে জেনেটিক কাউন্সেলিং, অর্থাৎ বিবাহের পর পিতামাতা তাদের জেনেটিক প্যাটার্ন, অর্থাৎ কী ধরনের তারা জিন ব্যবহার করছেন, তারা ওই
থ্যালাসেমিয়া সেন্টার থেকে জেনে নিতে পারেন। সেই মতো তিনি ডাক্তারের পরামর্শে সন্তান ধারণ করতে পারেন বা প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকে কোনো ট্রিটমেন্ট করা যায় কিনা সেই ব্যবস্থা নিতে পারেন। তাহলে এই গেল আমাদের থ্যালাসেমিয়া প্রসঙ্গ। এখন আমরা আসছি মানুষের লিঙ্গ নির্ধারণ। এখন আমরা আসছি মানুষের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ পুত্র সন্তান বা কন্যা সন্তান কিভাবে সৃষ্টি হয়। আমাদের সমাজে অনেক সময় কন্যা সন্তান হওয়ার জন্য মাকেই দায়ী করা হয়, কিন্তু প্রকৃত বিজ্ঞানটা অধিগত হলে দেখা যাবে কন্যা সন্তান সৃষ্টির ক্ষেত্রে পিতাই বেশি দায়ী। কেননা পিতা হেমিজাইগাস, এবং মানুষের কেরিওটাইপ যদি দেখা যায় তাহলে পুরুষদের ক্ষেত্রে কেরিওটাইপ হলো 44A। এই কথাটি অর্থ হলো অটোজোম, অর্থাৎ সাধারণ দেহ বৈশিষ্ট্য ধারণকারী ক্রোমোজোম, এবং XY, যেখানে XY হলো লিঙ্গ ক্রোমোজোম, অর্থাৎ একটি X এবং একটি Y। কিন্তু মহিলাদের কেরিওটাইপ হলো 44A, অর্থাৎ অটোজোম 44টা এবং দুটি X ক্রোমোজোম, অর্থাৎ লিঙ্গ ক্রোমোজোম দুটি X। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাতার থেকে যে ডিম্বাণু উৎপন্ন হবে সেটি দুটি X ক্রোমোজোম বাহিত ডিম্বাণু। মিওসিসের মাধ্যমে এই ডিম্বাণু উৎপন্ন হলে জিন দুটি এই ক্রোমোজোমে যে অবস্থান করছে তাদের পৃথকীকরণের জন্য দুটি পৃথক পৃথক ক্রোমোজোমে সঞ্চালিত হয়। কিন্তু পিতার থেকে যে শুক্রাণু উৎপন্ন হবে সে দুটির একটি X ক্রোমোজোম বাহিত শুক্রাণু এবং অপরটি Y ক্রোমোজোম বাহিত শুক্রাণু। তাহলে দেখা যাচ্ছে যে X ক্রোমোজোম বাহিত ডিম্বাণু X ক্রোমোজোম বাহিত শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে যে সন্তান হবে সেটি হয়ে যাবে আমার কন্যা সন্তান। আর X ক্রোমোজোম বাহিত ডিম্বাণু Y ক্রোমোজোম বাহিত শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে যে সন্তান সৃষ্টি হবে সেটি হয়ে যাবে পুত্র সন্তান। তাহলে পুত্র সন্তান উৎপন্ন হওয়ার ক্ষেত্রে পিতার অবদান সবচেয়ে বেশি, অর্থাৎ তিনি যদি Y ক্রোমোজোম বাহিত শুক্রাণু উৎপাদন করে থাকেন তবেই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলিত হলে পুত্র সন্তানের সৃষ্টি হবে। এক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে মাতার কোনো ভূমিকাই নেই, অর্থাৎ পিতা Y ক্রোমোজোম বাহিত শুক্রাণু দিলেই তবে মাত্র পুত্র সন্তান সৃষ্টি হয়ে থাকে। কিন্তু আমরা অহেতুক মাতাদের দোষারোপ করে থাকি, এটি আমাদের সমাজের প্রতিবন্ধকতা বলা যেতে পারে। এই প্রসঙ্গে অনেক সময় মাধ্যমিকে প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকে, এটি একটি অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন যে কন্যা সন্তান সৃষ্টির ক্ষেত্রে কে বেশি দায়ী এবং কেন। তাহলে এটি দেখা যাচ্ছে যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পুরুষরা অর্থাৎ পিতা যতটা ভূমিকা গ্রহণ করছেন, মাতার সেক্ষেত্রে ভূমিকা সেভাবে কিছু নেই, এখানে পিতাই সর্বোচ্চ দায়ী হয়ে থাকছে। এখন এই পুত্র বা কন্যা সন্তান হয় কিভাবে? না, দুটি X ক্রোমোজোম মিলিত হলে তো কন্যা সন্তান হয়েই থাকে, কিন্তু এটি কখন জানা যায় বা যে মাতৃদেহে ভ্রূণ অবস্থায় সন্তান থাকে ঠিক কোন সময় থেকে তাদের
আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়, কারণ সোনোগ্রাফির সাহায্যে এখন অনেক কিছুই পূর্বে থেকেই অবগত হওয়া যায়, কিন্তু সেটা কিছু কিছু ক্ষেত্রে আইন বিরুদ্ধ আছে এবং ডাক্তাররাও প্রথম থেকে এটি বলতে চান না, কারণ এর কিছু বাধ্যবাধকতা বা নিয়ম থেকে গিয়েছে। এখন গর্ভধারণের 3 মাস এই সময় থেকে ওয়াই ক্রোমোজোমের একটি বিশেষ অঞ্চল ওয়াই ক্রোমোজোমের একটি বিশেষ অঞ্চলে একটি বিশেষ জিন উপস্থিত থাকে। এই জিনটিকে বলা হয় SRY জিন। এর অর্থ হলো সেক্স রিলেটেড ওয়াই জিন। অর্থাৎ লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ 3 মাসের পূর্বে শিশু কন্যা হবে না পুত্র হবে সেটি অতটা স্পষ্ট হয় না, কেননা শুক্রাশয় এবং ডিম্বাশয় উভয় ক্ষেত্রেই উদরের অভ্যন্তরে থাকে। পরবর্তীকালে শুক্রাশয় সৃষ্টি হলে তা স্ক্রোটাম নামক থলিতে অবতরণ করে। সুতরাং এখানে দেখা যাচ্ছে SRY জিনটি, ওয়াই ক্রোমোজোমের SRY জিনটি সক্রিয় হলেই তবে সেটি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং তখন পুত্র সন্তানের সৃষ্টি হয়। এবং পরবর্তীকালে আরও জানা গিয়েছে এই SRY জিনের প্রভাবে TDF অর্থাৎ টেস্টিস ডেভেলপিং ফ্যাক্টর সৃষ্টি হয়, যার প্রভাবে 3 মাসের পর থেকে গর্ভস্থ ভ্রূণের শুক্রাণু সৃষ্টি হয়ে থাকে এবং সেটি আকারে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এই টেস্টিস ডেভেলপিং ফ্যাক্টরের প্রভাবেই শুক্রাশয় বৃদ্ধি পায় এবং তখন অন্যান্য যৌন অঙ্গগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পুত্র সন্তান সৃষ্টি হয় এবং পুত্র সন্তান প্রকট হয়ে থাকে, তখন স্পষ্টভাবে চেনা যায়। এইভাবে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। সুতরাং আমাদের এই আলোচনা থেকে এটি স্পষ্ট যে পুত্র সন্তান সৃষ্টির ক্ষেত্রে পিতাই বিশেষভাবে দায়ী, মাতা নন। তাহলে বংশগতি সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমাদের এখানেই শেষ হলো। এই প্রসঙ্গের বিভিন্ন প্রশ্নাবলী বিভিন্ন টেস্ট পেপার থেকে দেখে সলভ করার মাধ্যমে নিজেরা আরও সরবরাহ করে নেওয়া যেতে পারে এবং এই প্রসঙ্গে পরবর্তীকালে আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে।